পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি আইআরজিসির। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডারকে হত্যা তেল আবিবের। যুদ্ধবিরতি নয়, সত্যিকারের সংঘাত বন্ধ চান ট্রাম্প। ইরানে ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশিরা তেহরান থেকে সরানোর কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই। আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থ বিল আস্থাভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টও সায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। কাল সংলাপে যাবে জামায়াত। জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। হুমকি ধমকিতে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি। প্রথমবার দুর্নীতির মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ার কারসাজি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ। নেওয়া হবে আইনি পদক্ষেপ, জানালেন দুদক মহাপরিচালক। 1 মাসের বেশি সময় ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম। বিপাকে সেবা প্রত্যাশীরা। আসিফের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ ইশরাকের। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। তেল আবিবের গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান। আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলও। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ এক কমান্ডারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি নয়, সত্যিকার অর্থে সংঘাত বন্ধ করতে চান তিনি। একের পর এক হামলায় জ্বলছে ইরান ও ইসরায়েল। উত্তেজনা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার সকালেও তেল আবিব, জেরুজালেম, হার্জলিয়া, হাইফা সহ বিভিন্ন শহরের আকাশে দেখা যায় একাধিক ক্ষেপণাস্ত্র। মোসাদের প্রধান কার্যালয় ও গুদামে হামলার দাবি করে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কয়েকটি মিসাইল সরাসরি আঘাত এনেছে। চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7। সেই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিবৃতিতে। সম্মেলন শেষ হওয়ার আগেই ওয়াশিংটনে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধবিরতি নয়, বড় কিছুর ইঙ্গিত দেন ট্রাম্প। বলেন, সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধ করতে চান তিনি। আমরা যুদ্ধবিরতি চাই না। আমি বলিনি যে আমি যুদ্ধবিরতি চাই। আমরা যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু খুঁজছি। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মীরা ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তাদেরকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাসকেও সতর্ক থাকার নির্দেশনা দেন রুহুল আলম সিদ্দিকী। 13 জুন ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত। অব্যাহত সেই সংঘাতে হুমকির মুখে পড়েছে ইরানে অবস্থানরত 2000-এরও বেশি বাংলাদেশি। এরই মধ্যে তেহরান থেকে বাংলাদেশি সহ দূতাবাস কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বলেন, তেহরান থেকে বাংলাদেশিদের দূরে স্থানান্তর করা গেলেও এই মুহূর্তে তাদের ইরান থেকে সরানো সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাসকেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন
তাদের জন্যই আমরা এখন কাজ করছি। ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের পক্ষ থেকে ইরানে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফর একটি সফল সরকারি সফর জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কথা থাকলেও কোনো একটি নির্দিষ্ট কারণে তা অনুষ্ঠিত হয়নি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজির অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও এখনও দেশে বাড়ানোর চিন্তা নেই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে প্রভাব পড়ার শঙ্কা আছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে 2018 সাল থেকে এ পর্যন্ত 487 কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 267 কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে 122 কার্গো, অর্থাৎ চাহিদার 80% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও 56 কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে 46 কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় 612 কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে 1 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আগের দামই কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বিকল্প পথে চাহিদার অর্ধেক জ্বালানি মিলতে পারে। আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি। এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে এমপিরা জাতীয় সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। আর এদিকে লন্ডনে তারেক ইউনূস বৈঠক ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। আগামীকাল জামায়াতও সংলাপে যোগ দেবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিস সহ প্রায় 30টি দলের রাজনীতিকরা। তবে দেখা যায়নি জামায়াত ইসলামের কোনো প্রতিনিধিকে। দিনব্যাপী আলোচনা শেষে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। আস্থা ভোট, অর্থ বিল এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন, ভোট দিতে পারবেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ করছে। আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান।
বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিদ্যমান পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। 100 আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়, কিন্তু আলোচনা শেষ হয়নি। আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কি কি দায়িত্ব। সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বুধবার থেকে তারাও সংলাপে যুক্ত হবে বলে জানান আলী রিয়াজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে দলটির কর্মী সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। এপ্রিলে নির্বাচনের কথা বলে বিদেশে গিয়ে আবার ফেব্রুয়ারির কথা বলায় জাতি বিভ্রান্ত বলেও দাবি করেন তিনি। এমন পরিবর্তনের বিষয়ে জাতির কাছে প্রধান উপদেষ্টার ব্যাখ্যা দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সে বলল কি ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়, কিন্তু আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। এটা আপনি করছেন কেন এটা আমাদের বুঝে আসে না। আপনি আসবেন আমাদের জাতির কাছে আপনি ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, তাই অহেতুক বিতর্ক তৈরি না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক হয়। পরে আমির খসরু বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির সঙ্গে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তী সরকারের। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সময় মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন আমির খসরু। বলেন, ইশরাক হোসেনের মেয়র ও শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের ওপর নজর রাখছে বিএনপি। কৃষিখাত সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে ব্রাজিল আগ্রহী, তাই তারা সহযোগিতা বাস্তবায়নে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চান বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনে দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত। এরকম একটা সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশনের কথা হবে এই ব্যাপারে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো রুটিন ব্যাপার, তাই না? যাত্রা শুরু হলো জুলাই হত্যাযজ্ঞের বিচারে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের। প্রথমবারের মতো এজলাসে বসলেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী তাদের সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। চিফ প্রসিকিউটর সংবর্ধনায় বলেন, বাংলাদেশে আর কখনো যেন অন্ধকার সময় ফিরে না আসে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না।
তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামির তালিকায় আছেন আরও 14 জন। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে এখন দুদকের মামলার আসামি তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে দুদক বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ আবুল খায়ের, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিটির বাসিন্দারা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান তিনি। রাজীব শেখ মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তার ভাগ্নের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। কাজ না হলেও ফিরতে হচ্ছে বাড়িতে। কাজকর্ম বন্ধ আছে অফিসিয়াল, যদি অফিসটা খোলা থাকতো অবশ্যই সেবাটা পাইতাম। কেউ এসেছেন ট্রেড লাইসেন্স নবায়ন করতে, কেউ বা এসেছেন দোকান ভাড়া পরিশোধ করতে। নির্দিষ্ট সময় পার হলে গুনতে হবে বাড়তি টাকা। এই মাসের 30 তারিখে যদি আমি ভাড়া না দিতে পারি আমার জরিমানা দিতে হবে। এটার জন্য আমার আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা করতে পারবো না। যদি এটা না করতে পারি ওটার সাথে আবার জরিমানা হবে। এদিকে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের ফলে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না বলে আমরা মনে করি। জনতার মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলছে। সমর্থকদের এ কর্মসূচিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে, তাই অনতিবিলম্বে সমস্যার সুরাহা করে নগর ভবনে সেবা চালুর দাবি জনসাধারণের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতেই খুলনা শহরের অধিকাংশ এলাকায় জমেছে পানি। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। তাদের অভিযোগ, বছরের পর বছর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত।
মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি, মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি, এটা তো আমাদের বিভিন্ন চুলকালি হইতে পারে। গত 5 বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় 1,500 কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা। সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এইটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় খুলনায় 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবাহ সক্রিয় থাকায় আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর আর রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান নগরবাসী। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে হয় বৃষ্টি। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কের কথা জানান তারা। হঠাৎ করে বৃষ্টিটা হওয়ার কারণে, আবহাওয়াটা একটু চেঞ্জ হওয়ার কারণে অনেক ভালো লাগছে। সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক, আবার যদি বেশি হয় তাহলে আবার অস্বস্তি। জলাবদ্ধ তৈরি হয়, বিভিন্ন রাস্তা মানে যেটা নিচু, লোকজন চলাফেরা একটু কষ্ট হয়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবাহ সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু নর্থ বেতে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় আছে, সেহেতু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাতের জন্য 3 নম্বর সতর্কতা সংকেত দিয়েছি। বিদ্যমান যে তাপপ্রবাহ অবস্থা ছিল সেটা প্রশমিত হয়ে গেছে, এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আছে এবং এই অবস্থাটা আগামী 2-1 দিন বা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বছর পেরোলেও ঘূর্ণিঝড় রেমালের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে। কেমন ছিল ভয়াবহ সেই সব দিন? এখনই বা কেমন আছেন প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা? খুলনা ও পিরোজপুর থেকে ফিরে সেই খবর জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 25 মে 2024, আর 10টা দিনের মতো ছিল না। প্রায় 7 ঘন্টা ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। প্রায় 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় খুলনা, পিরোজপুর সহ উপকূলবর্তী মানুষের সর্বস্ব। ভয় পাইছিলাম, সেই হঠাৎ মনে হয় যে আবার অবদা ভেঙে গেছে, আবার আমাদের এই করতে হবে। শব্দ, কি জলের স্রোত, আর ওই দেখে আমার মেয়ে দুটো তো বলতেছে যে বাবা মা আমাদের কি হবে এখন। সেদিন তিলে তিলে গড়ে তোলা সংসার চোখের সামনে ভেসে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন মণ্ডল দম্পতি। ঝড়ের হাত থেকে সন্তান নাকি সংসার, কাকে বাঁচাবেন? এমন পরিস্থিতিতে বুকের ধনকেই বাঁচান তারা, হারান বাকি সব। এই যে কি দৃশ্য, স্রোতে এই যে যাবো এই পাশে, তাও যাওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না, ভেসে যেতে হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। এখন মেয়ে দুটো নিয়ে কোনো কায়দায় জীবনটা বাঁচানোর জন্য আমরা রাস্তায় উঠলাম। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টারও নেই যে আমরা সেই জায়গায় দ্রুত যে আমরা সাইক্লোন সেন্টারে উঠবো, তেমনও কোনো পরিস্থিতি আমাদের নেই। 40 বছরের সংসার সব একটু একটু করে আমি জোগাড় করছি, তা সব ভাসিয়ে যাইতে আছে। আমাদের তো সব কিছু বাসায় নিয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে বেঁচে থাকলে আমরা আবার এইটা আমাকে নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে। কিভাবে তুলবো? আমরা তো অসহায় মানুষ। উপকূলের এই মানুষের জীবনের সাথে মিশে আছে ভাঙা গড়ার এই খেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রায় বছর পেরিয়ে গেল, এখানকার মানুষেরা আজও কাটিয়ে উঠতে পারেনি
ঝড়ের সেই দুঃসহ স্মৃতি। ছোট একটা বাচ্চা নিয়ে তখন তো সবার এমনি আতঙ্ক, কি করবো, এত জল, গলা পর্যন্ত জল। গাছ পড়ছে ঘরের উপরে, গাছ পড়ার পর কি করব, কোনো জায়গা তো ঠাই নেই। প্রকৃতির কাছে হার মানলেও জীবনের কাছে হার মানেনি উপকূলের মানুষ। খড়কুটো কুড়িয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই, শঙ্কা মাথায় নিয়ে আবারও সাজিয়ে তুলছেন জীবন। খুলনা ও পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন দাঁড়ালেও তা কোনোভাবেই পর্যাপ্ত নয়। ভাঙনে সব ভেঙে গেছিল, যার ফলে আমার এই মেশিনের সমস্যা যায়। ভাঙনের পরে আবার এই কাজটা আমরা শুরু করছি। রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে আমরা এই ঘরবাড়ি নির্মাণের সহযোগিতা করি, আমরা হাইজিন স্যানিটেশন ব্যবস্থা করি। এখনো জোয়ারের পানিতে প্রতিনিয়তই দুর্ভোগে উপকূলবর্তী এই অঞ্চল। সমস্যার সমাধানে টেকসই বাঁধ চান স্থানীয়রা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 244 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 138 জন বরিশাল বিভাগের। ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত এক মাসে মারা গেছেন 19 জন। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মঙ্গলবার 24 ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 19-এ। আর নতুন করে আক্রান্ত হয়েছেন 82 জন। মোট আক্রান্তের সংখ্যা 1985, যা দেশের মোট আক্রান্তের 60%-এরও বেশি। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 215 জন রোগী। শরীরে দুর্বলতা আছে এবং হালকা একটু জ্বর আছে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে, হাঁটতে পারি না। খালি জ্বর আর মাথায় যন্ত্রণা, কামড়ানি দিয়ে কমছে, বুকে ব্যথা হয় মাঝে মাঝে, পাও ঝিনঝিন করে, শরীর ঘামাইতেছে। এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইইডিসিআর এর প্রতিনিধি দল। ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে। এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। ইতোমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। আওয়ামী লীগের নির্যাতন থেকে জুবাইদা রহমানও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো দেশের ইতিহাস ও পাঠ্য বই রচনা করেছেন। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। তাই গণতন্ত্র সুসংহত করতে কাজ করে যাচ্ছে বিএনপি। ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিদগ্ধ মানুষটিকে। যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাজধানীতে চলাচলকারী মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। যাত্রী নিয়ে গন্তব্যে যাবার পথে ভিক্টর ক্লাসিক পরিবহনের এই বাসটির গতিরোধ করে আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় প্রায় 2 বছর আগেই গাড়িটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পরে ফিটনেসবিহীন এই যানবাহনটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ, ফিটনেসবিহীন ও অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, সিগন্যাল লাইট বিকল থাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। ডাম্পিং করা হয় 4টি বাসও। একটা কাগজের একটু ডেট ফেল আসছিল, এই কারণে সিদ্ধান্ত বলে জাম্পিংয়ে যাইব আর কি। টোটাল 7,000 টাকা জরিমানা হয়েছে, 5,000 টাকা রোড পারমিট নাই এজন্য, আর 2,000 টাকা হাইড্রোলিক হর্নের জন্য। আমার হচ্ছে রুট পারমিটটা নেই, আমি এখানে আসছি রং রুট হিসাবে, আমাকে মামলাটা দেওয়া হয়েছে।
বারবার সতর্ক করার পরও যারা ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিআরটিএ। বেশ কয়েকটা দূরপাল্লার বাস তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি। হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে। বিআরটি এর পক্ষ থেকে যে পেপারসগুলো দেখছি সেগুলো হচ্ছে যে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা এবং রুট পারমিশনটা আছে কিনা এই রোড দিয়ে যে তারা যাতায়াত করছে। যেসব যানবাহনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে ভ্রাম্যমাণ ল্যাব টেস্টের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয়। গাড়ির কালো ধোঁয়া যখন নির্দিষ্ট মানমাত্রার চেয়ে বেশি পাই আমরা, সেক্ষেত্রে আমরা জরিমানা করি। মোটরযানের ক্ষেত্রে নির্দিষ্ট মানমাত্রার চেয়ে শব্দ অতিক্রমকারী যানবাহনগুলোকে আমরা জরিমানা করি এবং যারা হাইড্রোলিক হর্ন ইউজ করেন তাদেরকে আমরা জরিমানা করি। এদিন আলাদা ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ মোট 7টি মামলায় 26,000 টাকা জরিমানা এবং পরিবেশ অধিদপ্তর 5টি মামলায় মোট 13,000 টাকা জরিমানা আদায় করে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ই-ভিসা ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন জানিয়েছে তৃতীয় টার্মিনাল কেন্দ্র করে এ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ইতিহাস, ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি। বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই-ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন ই ভিসার জন্য প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরো বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার টুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে দেশে প্রতি বছর বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি হামলায় জ্বলছে ইরান ইসরায়েল। মোসাদ কার্যালয় ধ্বংসের দাবি। খামেনি ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডারকে হত্যা যুদ্ধবিরতি নয়, সত্যিকারের সংঘাত বন্ধ চান ট্রাম্প। অর্থবিল আস্থা ভোট ছাড়া এমপিদের স্বাধীন মতের বিষয়ে দলগুলোর ঐক্য। দুই কক্ষের পার্লামেন্টেও সায়। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির, কাল সংলাপে যাবে জামায়াত। জুলাই হত্যার বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু। হুমকি ধামকিতে বন্ধ হবে না বিচার, মন্তব্য চেয়ারম্যানের। হাসিনা কামালকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।